নমস্কার, আমি সৌরদীপ অধিকারী মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই আলোচনা সভায় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু কবি মন, আচার ও বিচার, প্রাচ্য ও পাশ্চাত্যের আলোকে। একটি অসামান্য, গভীর ও সময়োপযোগী চিন্তন। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই বিশিষ্ট অতিথি ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় মহাশয়কে, যিনি শুধু একজন অধ্যাপক মাত্র নন, বরং একজন চিন্তাবিদ, লেখক, গবেষক এবং একই সাথে ঐতিহ্যমণ্ডিত ভারতীয় সংস্কৃতির একজন নিষ্ঠাবান ধারক ও বাহক। তার সম্পর্কে কিছু কথা। ইন্দিরা গান্ধী সেন্টার ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন এর প্রাক্তন অধ্যাপক, বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2015 সালে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হয়েছেন। জাপানের সোকা ইউনিভার্সিটি থেকে পেয়েছেন সোকা গক্কাই অনারারি অ্যাওয়ার্ড। তিনি বীরভূম সাহিত্য পরিষদ এবং রামরঞ্জন টাউন হল ও বিবেকানন্দ গ্রন্থাগারের দায়িত্ব পালন করে চলেছেন সুচারুরূপে। এইগুলি শতাব্দী প্রাচীন ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠান শুধু প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের একটি তুলনামূলক আলোচনা হতে চলেছে এমনটা কিন্তু একেবারেই নয়, বরং এর পরিধি আরো ব্যাপ্ত, আরো ব্যাপৃত। আমাদের ব্যক্তি জীবন ও সমাজ ও সংস্কৃতির নানা দিক নিয়ে ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত করতে চলেছে আজকের এই আলোচনা। আমরা যেন শোনার সঙ্গে সঙ্গে আত্মস্থ করি, তার গভীর চিন্তাধারার থেকে গ্রহণ করি সেই আলোক, সেই আলোর স্পর্শ যা ভবিষ্যতের পথ চলায় দিশা দেখাতে সক্ষম। সশ্রদ্ধ নমস্কার জানাই মাননীয় বক্তা ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় মহাশয়কে। একই সাথে ওনাকে আন্তরিক অনুরোধ করছি এই অনন্য সুন্দর অনুষ্ঠান শুরু করার জন্য। সকলকে ধন্যবাদ। নমস্কার। শুরুতেই আমি মোদক ট্রেনার একাডেমিকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই আজকের অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ জানাবার জন্য, এবং যারা এখানে মূলত আমাদের সৌরদীপ অধিকারী, গার্গী দে, তারা সবাই আছেন এবং অন্যান্য যারা অংশগ্রহণ করেছেন সবাইকেই আমি আমার যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি এবং আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের কাছে নিবেদন করার ইচ্ছায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমার চিন্তা ভাবনাটা একটু শুরু করছি। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে কবি মন, আচার বিচার, প্রাচ্য এবং পাশ্চাত্যের আলোকে। আমরা জানি যে আমরা সবাই তো মানুষ, আমরা 24 ঘন্টা আমাদের অতিক্রম করি। কোনো তো বাড়িতে আমাদের সকাল হয়, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের বিভিন্ন ভূমিকায় দেখা যায়। আমরা কোনো সময় সংসারের কাজকর্ম করছি, কোনো সময় আমরা পিতা, কোনো সময় আমরা সমাজকর্মী, কোনো সময় রাস্তাঘাটে আমরা বাজার হাট করতে যাচ্ছি, কখনো আমরা অফিসে কাজ করছি,
কোনো সময় মানে নানাভাবে এই এই যে আপনাদের মতো মানুষের সঙ্গে একটা অনুষ্ঠান করছি বা কোনো বক্তৃতা শুনছি ইত্যাদি, সারা 24 ঘন্টায় আমরা নানাভাবে আমাদের জীবনকে আবর্তিত করছি। তো সেইভাবে এক একটা মানুষের মধ্যে অনেকগুলো মুহূর্ত আসে এবং সেই মুহূর্ত আস্তে আস্তেই মানুষের মনে একটা অনুভূতি স্ফুরণ হয়। যেমন কবি ওয়ার্ডসওয়ার্থের হয়েছিল। ওয়ার্ডসওয়ার্থ একবার বেড়াতে গেলেন, লন্ডনে দেখলেন যে বেড়াতে গিয়ে যে ড্যাফোডিলস ফুল, প্রচন্ড ড্যাফোডিল, অনেক ড্যাফোডিলস ফুল ফুটে আছে এবং সেই ড্যাফোডিলস ফুলগুলো দেখে তার মনে খুব আনন্দ হলো। তিনি বাড়িতে ফিরে এলেন, নিয়ে হি টুক এ পিস অফ পেপার অ্যান্ড পেন্সিল, একটা পেন্সিল এবং পেপার নিলেন এবং ওয়ার্ডসওয়ার্থ লিখে দিলেন, I wandered lonely as a cloud, 10,000 saw I at a glance. তারপরের স্ট্যানজা হচ্ছে খুব সুন্দর, for oft when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon my inward eye, which is the bliss of solitude. এইটাই হচ্ছে আমাদের কবিতার উৎসরণ, যে যে আমি যখন একা বসে থাকি তখন আমার মনে ওই ড্যাফোডিলসটা আমাকে এমন ভাবে অনুভূতির জগতে, অনুভূতির রাজ্যে নিয়ে যায় যে সেটা আমার অন্তর্চক্ষু তাকে আমার উন্মিলিত করে দেয়। এইখানেই হচ্ছে সাহিত্যের সৃষ্টি। সাহিত্য কাকে বলছে এ বিষয়ে আমি পরে আসছি, যে সাহিত্যই বা কি এবং সাহিত্য কাকে বলে। না, উইনস্টন চার্চিল একবার লিখেছিলেন, উইনস্টন চার্চিল তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপরে একটি বই লিখেছিলেন এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপরে যে বইটি লেখা তাকে নোবেল প্রাইজ এনে দিয়েছিল। এবং রুশো কনফেশনস লিখেছিলেন এবং তারপরে জিএম হপকিন্স, আমাদের বিখ্যাত কবি জিএম হপকিন্স, কিন্তু তার জীবদ্দশায় কোনো তার এত সুন্দর কবিতা, তার কবিতাগুলো প্রকাশ পায়নি এবং তারপরে তার মৃত্যুর প্রায় 20 বছর বাদে তার বন্ধু রবার্ট ব্রিজেস 1918 সালে তার কবিতাগুলোর একটি সংস্করণ প্রকাশ করেন। তখন থেকেই আমরা বুঝতে পারি যে কবিতায় এমন কিছু অভিব্যক্তি থাকে যে অভিব্যক্তিগুলি শুধু নিজেকে নয়, গোটা সমাজকে একটা নাড়া দিয়ে যায় এবং এই সমাজকে নাড়া দেয় বলেই আমাদের যারা সহৃদয় সামাজিক, এটা আমি পরে আরো ব্যাখ্যাতে আসব, সহৃদয় সামাজিক তারা অনেক কিছু ভাবতে পারে। এবারে ওয়ার্ডসওয়ার্থের কথা বলছিলাম। ওয়ার্ডসওয়ার্থ কবিতাটা লিখলেন এবং তারপরে ইনওয়ার্ড আই কথাটা বললেন। তারপরে উনি যখন ব্যাখ্যা করছেন তখন বলছেন যে পোয়েট্রি টেক্স ইটস অরিজিন ইন ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। এইটাই হচ্ছে তার কথা। তার ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালেন্স যখন 1798-এ প্রকাশিত হলো, তার প্রিফেসে ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে পোয়েট্রি টেক্স ইটস অরিজিন ইন ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, যে যখন আমি একা, যখন নিঃশব্দে বসে থাকবো নিঃসঙ্গ হয়ে, তখন আমার মনে যে কতগুলো ভাবনা চিন্তার আলোড়ন ঘটবে সেগুলো থেকেই আমার যে আবেগ এবং উচ্ছ্বাস এবং ইমোশন, প্যাশন, এইগুলো যখন উচ্ছ্বসিত হবে তখন তার মধ্যে থেকেই কবিতা আসবে। এই বলেই এটাকে আমরা এতক্ষণ জানলাম যে কবিতা কিভাবে উৎসরণ হয় এবং কবির মন মানে হঠাৎ করে হয়। যেমন বাল্মীকির হয়েছিল। বাল্মীকি এবার স্নান করছেন, বাল্মীকি স্নান করতে গিয়ে দেখছেন যে দুটো ক্রৌঞ্চ মিথুন পরস্পর খেলা করছে এবং তারপরে দেখলেন একটা ব্যাধ এসে সেই সেই দুজনের মধ্যে একজনকে বধ করলো। হঠাৎ তার মনে বেরিয়ে এলো, মা নিষাদ প্রতিষ্ঠা তমগম শাশ্বতী সমা যৎ ক্রৌঞ্চ মিথুরা দেখো ভবতি কাম মহিতম। হঠাৎ করে তখন বাল্মীকি বলছেন, বাল্মীকি মনে ভাবছেন যে আমি কি বললাম, হোয়াট হ্যাভ আই আটার্ড, হোয়াট হ্যাভ আই আটার্ড, আমি কি বললাম, আমি তো এটা ভাবিনি, ভাবনা চিন্তার মধ্যে তো এটা ছিল না। এই উৎসরণটা, এই যে
এই ভাবনাটা পৃথিবীর প্রথম শ্লোক হয়ে আমাদের মনে একটা উচ্ছ্বাস জন্মে দিল। এইভাবে আমি মানে তাহলে আমি বুঝলাম কি না, কবির মন থেকে কবিতা কখন আসবে না, যখন কবির নিজের মনের অনুভূতি, নিজের মনের আবেগ, নিজের মনের ভাবনা, নিজের মনের চিন্তা, সেগুলো যখন একটা নিঃসঙ্গ অবস্থায় তার মনে একটা স্বাভাবিকভাবে উচ্চারণ হবে, তখন তার মনে কবিতা আসবে, যেমন ওয়ার্ডসওয়ার্থের হয়েছিল ইত্যাদি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটলো যে 1940 সালে যখন ডাব্লিউ.বি. ইয়েটস এর ওপরে বক্তৃতা দিতে গেলেন টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট অত্যন্ত নামী কবি, আপনারা জানেন। টি.এস. এলিয়ট উনি 1888 সালে জন্মেছিলেন। উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1965 সালে তার জীবনাবসান হয়। তিনি ইয়েটস এর ওপরে 1940 সালে ভাষণ দিতে গিয়ে উনি বললেন যে না, তা হয় না। যদি নিজের মনের ভাবনাটা নিজেই খালি বলেন, তাহলে আমার লাভ কি? সহৃদয় সামাজিকের লাভ কি হবে? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দি কোনাইশিওর? আমার সহৃদয় সামাজিক সমাজের কি উপকার করবে? এবং তিনি একটা এসে লিখলেন, ট্র্যাডিশন অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্র্যাডিশন অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে টি.এস. এলিয়ট বলছেন খুব সুন্দর কথা, যে পোয়েট্রি ইজ নট এ টার্নিং লুজ অফ ইমোশন বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন। ইট ইজ নট দি এক্সপ্রেশন অফ পার্সোনালিটি বাট দি এক্সটিংশন অফ পার্সোনালিটি। পোয়েট্রি ইজ নট এ টার্নিং লুজ অফ ইমোশন। কবিতা কিন্তু নিজের অনুভূতির সহজ বিচ্ছুরণ নয়, বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন। ইমোশন থেকে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে কবিতা। এবং ইট ইজ নট দি এক্সপ্রেশন অফ পার্সোনালিটি। এটা আমার ব্যক্তিত্বের পুরো প্রকাশ নয়। আমার ব্যক্তিত্ব যদি প্রকাশ হবে, তাহলে কিভাবে কবিতা নৈর্ব্যক্তিক হবে? সেখানে তো আমার চিন্তা ভাবনা, আমার মানসিকতা, আমার ভবিষ্যৎ চিন্তা সবকিছুই আমার সেখানে প্রকাশিত থাকবে। তাহলে কি করে ওটা সমাজের মানুষের মনে অ্যাকসেপ্টেবল হবে? মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। ইট ইজ নট দি টার্নিং লুজ অফ ইমোশন। এইখানেই আমাদের কবিতার একটা বিরাট ভাবনা চিন্তা এলো। দেখুন, খুব সুন্দরভাবে আমাদের প্রাচ্য সাহিত্যের ধ্বনিতত্ত্বের স্রষ্টা আনন্দবর্ধনাচার্য, উনি এই দ্বৈত সত্তার আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে সংকেত থাকতেই হবে। এই সংকেত থাকতেই হবে সাহিত্যকে পূর্ণ করার জন্য। যদি সংকেত না থাকে, তাহলে কিন্তু কবিতায় ফাংশন অফ সাজেশন, এইটা কিন্তু থাকতেই হবে। সাজেশন যদি না থাকে, তাহলে আমার সাহিত্য কিন্তু পূর্ণ সাহিত্য সৃষ্টির মর্যাদায় অভিষিক্ত হতে পারে না। দেখুন, আপনি হঠাৎ করে, আমি একটু মনে করিয়ে দিই, বিখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা বিরাট উপন্যাস, সুন্দর উপন্যাস, আপনারা সবাই পড়েছেন। তারাশঙ্করের না উপন্যাস আছে। এই বীরভূমেরই একটি রাজ পরিবারের, একটি জমিদার পরিবারের কাহিনী নিয়ে ওই তারাশঙ্করের না উপন্যাসটি লেখা। সেখানে কি হয়েছিল না, ব্রজরানী একটি বধূ, সেই ব্রজরানী সচক্ষে দেখেছিল তার দেওর অনন্ত কিভাবে তার স্বামীকে ফোন করে দিয়েছিল। একটা ব্রত করে আছেন তিনি। এই ব্রত করার সেই সময়, সেই দুপুরে, সেই দ্বীপ্রহরে কিরকম একটা অদ্ভুত চেহারায় আমাদের মানে অনন্ত বলে সেই ক্যারেক্টারের নাম, ব্রজরানী দেখেছিল যে কিভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। বহুদিন কেটে গেছে, অনন্তর সেই চেহারা, বিরাট পুরুষালী চেহারা, একবারে ডাকাতের মতন চেহারা, সন্ডাগড্ডা বারকাশ, এবং সে যখন ফোন করছে, তারাশঙ্করের একটা বিরাট বর্ণনা আছে। সেই বর্ণনাটা দেখলে আপনার চোখে জল এসে যাবে। সেই বর্ণনায় কিভাবে একটা মানুষের সমস্ত মান, মর্যাদা, মোহ, সম্ভ্রম, লজ্জা, মানে প্যাশন, ইমোশন, আবেগ, অনুভূতি
সবকিছু ভেঙে টুকরো টুকরো করে একটা নিস্তব্ধ শবদেহতে পূর্ণ হয়েছিল সেই সময়। হঠাৎ তাকে কেস হয়েছে, পুলিশ কেস হয়েছে, জজ কোর্টে বিচার হচ্ছে। জজ কোর্টে বিচার হয়ে তখন অনন্ত ধরা পড়েছে এবং বহুদিন ধরে সে জেলখানাতে আছে। জেলখানাতে থাকার পরে অনন্ত চেহারা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তারপরে তাকে যখন এনেছে, তাকে সাক্ষী হিসেবে মূল রাজসাক্ষী হয়েছে ব্রজরানী। ব্রজরানীকে জিজ্ঞাসা করছে এই তোমার স্বামী হন্তা? তখন তাকিয়ে আছে সুন্দর বর্ণনা, সেই জজ কোর্টের বারান্দায় পায়রাগুলো ঘুরঘুর ঘুরঘুর করছে, পায়রাগুলোর ডাক তার মনে একটা অদ্ভুত ব্যাপার সৃষ্টি করছে। এটাই হচ্ছে ফাংশন অফ সাজেশন। এবং ফাংশন অফ সাজেশনটা এই পায়রাগুলো তার মনে সেই ডাক যে একটা অদ্ভুত সংকেত সৃষ্টি করছে। ব্রজরানী তখন ভাবছে যে এই কি সেই অনন্ত যে আমার স্বামীকে খুন করেছিল? এই কি তার চেহারা? সেই চেহারার সঙ্গে এই চেহারার তো কোনো মিল নেই। তখন চুপ করে আছে ব্রজরানী। ব্রজরানীকে বারবার জজ সাহেব জিজ্ঞাসা করছেন, বলুন, আপনি বলুন, ইনি কি আপনার স্বামী হন্তা? ইনি কি আপনার স্বামী হন্তা? বারবার বারবার বলার পর তখন বলেছে, না, এ নয়। তারপরে সেই চেহারার সঙ্গে এই চেহারার কোনো মিল নেই। এই যে ভাবনাটা, এই ভাবনাটাতেই ব্রজরানী বুঝিয়ে দিচ্ছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার অদ্ভুত দক্ষতায় বুঝিয়ে দিচ্ছেন যে মানুষের মন কিভাবে ফাংশন অফ সাজেশনের দিয়ে এবং সাহিত্য সৃষ্টির অন্তরালে একটা গভীর গোপন মনের দ্বারা পরিচালিত হয়। এই যে সাহিত্য, সেইটাই হলো তারাশঙ্করের উপন্যাসের নাম। এইখানে প্রাচ্য সমালোচক রাজশেখরও অনেক কথা বলেছেন এবং কবিগুরু রবীন্দ্রনাথ তার যে দুই পাখি কবিতা আছে, এই উপনিষদের আলোকে খাঁচার পাখি এবং বনের পাখিকে প্রতিষ্ঠিত করেছেন। কবির আবেগময় সত্তা যখন কবির মধ্যে থাকে এবং যখন কবি তার সেই কবিতাকে সর্বসাধারণের বোধগম্য করার জন্য সর্বসমক্ষে প্রকাশ করেন, তখন কতকগুলো বিশেষ বিষয় কবির চিত্ত মধ্যে সংকলিত হয়। সেই বিশেষ বিষয়গুলি আমাদের চিত্ত বৈকল্য ঘটায়, চিত্তের নানা রকম অনুভূতি ঘটায়। এবং রবীন্দ্রনাথ বলছেন, উপনিষদ বলছে, দুটি পাখি বৃক্ষ মধ্যে একই শাখায় বসে আছে এবং একটি পাখি ফল খাচ্ছে আর একটি পাখি শুধুই দেখছে। যে পাখি ফল খাচ্ছে সে কিন্তু এই সাধারণ পৃথিবীর ঘূর্ণায়মান রথচক্রে আবর্তিত হচ্ছে, আর যে শুধুই দেখছে সে একটা আনন্দ লোক রচনা করছে। এই সৃষ্টির মধ্যেই সে মনে করছে সে বিরাটের একটা অংশ, এবং সেই বিরাটের অংশ মনে করছে বলেই হৃদয় সামাজিকের সঙ্গে সে একাত্ম হয়ে যাচ্ছে। সেইভাবে এই যে রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে এবং আপনি দেখবেন রবীন্দ্রনাথ যখন বলছেন যে বিশ্বব্যাপী চৈতন্যকে ধরার জন্য আমাকে যেতে হবে বিশ্বব্যাপী, উনি রবীন্দ্রনাথের প্রবাসী কবিতা আছে, কি বলছে না, বিশাল বিশ্বে চারিদিক হতে প্রতি কণা মোড়ে টানিছে, আমার দুয়ারে নিখিল জগৎ শতকোটি কর হানিছে। অদ্ভুত কবিতা, বিশাল বিশ্বে চারিদিক হতে। তাহলে ওই যে রবীন্দ্রনাথের আবার 2 বিঘা জমি কবিতা আছে, যে 2 বিঘা জমি ছিল বিঘে 2 ছিল বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঢিডে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। তারপরে একেবারে ঘুরেছে সারাদিন, সমগ্র ঘুরে ঘুরে উনি যখন আবার ফিরে এসেছেন, বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। এবং তারপরে সেখানে কবিতা আছে, যে সেখানে লাইন আছে যে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। এই যে বিশ্ব নিখিলের প্রতি আমাদের যে চিরন্তন একটা মানে চিরন্তন ইচ্ছা, বিশ্ব নিখিলের সঙ্গে একাত্ম হবার আমাদের যে চিরন্তন ইচ্ছা, সেইটাই কবিতার সার্থক কবিতার জন্ম দিচ্ছে এবং কবি মনকে পিউরিফাই করছে, যাকে বলে মোক্ষণ।
এই মোক্ষণ সম্পর্কে টি.এস. এলিয়টের আবার একটা সুন্দর কথা আছে, আমি প্রাচ্য পাশ্চাত্য মিলিয়ে বলছি আর কি, বলার চেষ্টা করছি, জানি না কি হচ্ছে। দেখুন ওইখানে এখানে বলছে টি.এস. এলিয়ট বলছে যে ইন এ কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যদি দুটি গ্যাস পরস্পর মিশ্রণ করা হয়, তাহলে দুটি গ্যাস কিন্তু যখন একটা নতুন গ্যাসের জন্ম দেয়, রাসায়নিক যৌগ যেমন সালফিউরাস অ্যাসিড যখন জন্ম দেয়, তখন কিন্তু সালফারও থাকে না, অ্যাসিডও থাকে না। অন্য H2SO3 যখন থাকে, SO4 যখন থাকে, তখন একটা যখন মিক্স আপ হয়ে গেল কেমিস্ট্রি ল্যাবরেটরিতে, তখন নতুন একটা রাসায়নিক যৌগ হলো, সেটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। সেই রকমই হচ্ছে আমাদের কবিতা সৃষ্টি করতে গেলে কিন্তু কবিও থাকবে না এবং কবি মনের অনুভূতিও থাকবে না, শুধু কবির মনটা থাকবে। যেমন এই কবির মন, যদি ল্যাবরেটরিটা না থাকতো, তাহলে কি করে দুটো গ্যাস পরস্পর মিশ্রিত হতো, এবং দুটো পরস্পর যদি মিশ্রিত না হতো, তাহলে সালফিউরাস অ্যাসিডেরও জন্ম হতো না। তাহলে কবির মনে যদি নতুন অনুভূতির জন্ম নিতে হয়, কবির মনে যদি ভাবনা হয় যে আমার কবিতা, রবীন্দ্রনাথকে বলতে হয়েছিল, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী, রবীন্দ্রনাথের মতো মানুষকেও বলতে হয়েছিল। তাহলে এখানে কিন্তু কবিতার উচ্চারণ হওয়া উচিত যে পোয়েট্রি ইজ নট এ টার্নিং লুজ অফ ইমোশন। এইটাকেই আমাদের অ্যাকসেপ্ট করা দরকার, যে ওয়ার্ডসওয়ার্থের শুধু তিনি ড্যাফোডিলসটা দেখলেন, আর ড্যাফোডিলস তো কই আমি দেখিনি, আপনি দেখেননি, মোদক ট্রেনার একাডেমির কেউ দেখেননি। তাহলে আমরা কি করে ড্যাফোডিলস কবিতাটাকে বলবো যে ওয়ার্ডসওয়ার্থের অনুভূতিটাই আমার সর্বজনক গ্রাহ্য? তাহলে আপনার অনুভূতি যদি আমাতে সঞ্চারিত হয়, আমার অনুভূতি যদি আপনাতে সঞ্চারিত হয়, আমার অনুভূতি যদি বিশ্বব্যাপী জাগ্রত হয়ে যায়, তবেই তো আমি বুঝবো যে আমার কবিতাটা সবার দ্বারা প্রশংসিত হচ্ছে, বা সবার মনে দাগ কাটতে, প্রশংসিত হোক না হোক, কিন্তু সবার দ্বারা সবার মনে দাগ কাটতে পারছে। এইখানেই হচ্ছে কবিতার সার্থক সৃষ্টি, যে আমার কবি মনটা থাকতে হবে, তবেই তো আমার হবে। এলিয়ট সাহেব এটা বোঝাতে চেয়েছেন যে যে নতুন সাহিত্য সৃষ্টি করতে গেলে কোনো একটা আবেগ থাকবে, কিন্তু সেই আবেগটা হচ্ছে সর্বজনগ্রাহ্য, সেই আবেগটা হচ্ছে সর্বজনের প্রতি লোকার্পিত একেবারে সম্পূর্ণভাবে। যখন মানব মনের, দেখুন একটা সাইকোলজিক্যাল ব্যাপার বলি, যে মানব মনের বিভিন্ন স্তর আছে। আবেগ হচ্ছে মানুষের সহজাত, এবং এটি মানুষের মনে অতল গভীরে আপনাতে আপনি সংযুক্ত থাকে। তার মধ্যে দয়া থাকে, মায়া থাকে, ঘৃণা থাকে, প্রেম থাকে, প্রীতি থাকে, রাগ থাকে, বিদ্বেষ থাকে, সমস্ত কিছু থাকে, ভয় থাকে। কিন্তু দয়া, মায়া, ঘৃণা, প্রেম, প্রীতি অপরের সঙ্গে মেশার ফলে কারো বৃদ্ধি পায়, কারো কমে যায়। এই যে ভাবনা হলো, একজনের বাড়িতে একজন মারা গেলেন, এবং সেই মারা যাওয়ার পরে আমি তাকে দেখতে গেলাম, নিয়ে তাকে শোক জানিয়ে এলাম, পরিবারেও আমি বললাম যে আহা তোমার বাড়িতে মৃত্যু হয়েছে, তোমাদের প্রতি আমি সমব্যথী, এবং এইটুকু বলে এলাম। আবার যখন আমি শরৎচন্দ্রের দেবদাস পড়ছি, তখন শরৎচন্দ্রের দেবদাস যদি পড়ি, তখন শরৎচন্দ্রের দেবদাসের শেষকালে কি উনি মন্তব্য করছেন, এই তোমাদের জীবনে যদি এই রকম অসংযমী পাপিষ্ঠের সহিত তোমাদের পরিচয় ঘটে, তাহা হইলে প্রার্থনা করিও যেন কাহার প্রিয়জনের চোখের জল দেখিয়া সে মরিতে পারে। এইখানে দেবদাস উপন্যাসটা শেষ হচ্ছে। এবং দেবদাস সিনেমা, এখানে যখন সিনেমা হলো সারা কলকাতা শহর বা অন্যান্য জায়গায় সারা পশ্চিমবঙ্গে, তখন সিনেমার চল ছিল, তখন দেবদাস বারবার হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আমলেও আবার দেবদাস হয়েছে। তখন দেবদাসের টিকিট কাটিয়ে সবসময় দেখা যাচ্ছে হাউসফুল, না মানুষরা, মেয়েরা কাঁদছে, চোখের সামনে কাঁদছে, কেন কাঁদার কি দরকার? পয়সা দিয়ে আমার কাঁদতে যাওয়ার কি দরকার?
কলকাতার স্টার থিয়েটারে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটক দেখছেন, নীল দর্পণ নাটক, এবং দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক, তখন নীল দর্পণ নাটক যখন নীলকর সাহেবের অত্যাচার প্রচন্ড ভাবে যখন বেড়ে গেছে, তখন হঠাৎ স্টার থিয়েটার এক পার্ট চটি এসে পড়লো, হঠাৎ বন্ধ হয়ে গেল। কে চটি শুনেছে, সমস্ত লাইট জ্বলে গেল প্রেক্ষাগৃহে। তখন দেখা গেল সামনের আসনে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই রাগে কাঁপছে। তখন যারা অভিনয় করতেন তারা বললেন যে এই আজ আমার অভিনয় সার্থক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন মানুষকেও আমরা বোঝাতে পারিনি যে এটা হচ্ছে থিয়েটার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চটিটাও আমি শুনেছি অনেকদিন স্টার থিয়েটারে রাখা ছিল, তারপরে তার স্টার থিয়েটার পুড়ে গিয়েছিল। স্টার থিয়েটারের অনেক পরিবর্তন হয়েছে, এখন তার নাম হয়েছে বিনোদিনী থিয়েটার। তাহলে এই যে অনুভূতিটা, আমি এটাই বলতে চাইছি, এই যে প্রাচ্য এবং পাশ্চাত্যের যেটা অনুভূতির ব্যাপার, অনুভূতিটা যদি আমার অনুভূতি শুধু থাকে, আপনার অনুভূতির সঙ্গে আমার অনুভূতি যদি মিশে না যায়, তাহলে কিভাবেই সেটা কোনোভাবেই সার্থক হতে পারে না। আবার দেখুন, রাজশেখর, প্রাচ্য সমালোচক রাজশেখর, উনি স্রষ্টার প্রতিভা এবং প্রশংসাকারী প্রতিভার মধ্যে অনেক পার্থক্য দেখেছেন। এবং স্রষ্টার প্রতিভা, উনি বলছেন প্রতিভা কিন্তু কবির মধ্যে চাই এবং হৃদয়ের মধ্যেও চাই। প্রতিভা যদি সবার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমার ধারণা সমস্ত এই সাহিত্যটা পূর্ণ সাহিত্যের মর্যাদায় অভিষিক্ত করতে পারা যাবে না। কারণ সাহিত্যকে মর্যাদায় অভিষিক্ত করা যায় একটা শিল্প হিসেবে, সংজ্ঞায়িত করা যায় একটা শিল্প হিসেবে, যেখানে অভিব্যক্তি করা হয় একটা ভাষার মাধ্যম। যদি আমরা বিশ্বাস করি যে লেখক সাহিত্য রচনা করেন নিজের আনন্দের জন্য, তাহলে আমরা একটা অদ্ভুত দৃষ্টিকোণ নিয়ে সেই দৃষ্টিকোণটা বলবে আত্মনেপদী দৃষ্টিকোণ। আত্মনেপদী দৃষ্টিকোণ তা তো হতে পারে না। সাহিত্য কখনো আত্মনেপদী হতে পারে না। সাহিত্য হচ্ছে, আমরা যদি বলি যে কিছু নির্দিষ্ট ভাবনার সম্প্রচার, যেমন প্রোপাগান্ডা, এই যে প্রোপাগান্ডা সাহিত্য সবাই করে বেড়ায় যে আজকে আমি এই দোকান খুলেছি, আজকে আমি অমুক জায়গায় ডাক্তার বসবে, এই যে এগুলো হচ্ছে প্রোপাগান্ডা, লিফলেট বিলি করে বেড়ায়। তাহলে সেখানে পাঠককে উপভোক্তা হিসেবে ধরে নিয়ে আমরা বস্তুধর্মিতার উপরে বিশেষভাবে জোর দেবো। কিন্তু যদি সাহিত্যকে আমরা আনন্দ সৃষ্টির অন্যতম মাধ্যম বলে মনে করে থাকি, এবং সাহিত্য যদি আমরা মনে করি এটা কমিউনিকেশনের মাধ্যম, সংযোগকারী মাধ্যম, তাহলে সাহিত্য লেখক এবং পাঠকের মধ্যে একটা সেতু রচনা হয়ে যাবে, একটা সেতু বন্ধ হয়ে যাবে। এইটাই হচ্ছে ভাব সংযোগ। এবং সেই ভাব সংযোগ, সাহিত্য এই সংযোগের মাধ্যম। এই সংযোগের মাধ্যম কিন্তু কোলরিজ তার বায়োগ্রাফিয়া লিটারারিয়াতে বলে দিয়েছেন, স্যামুয়েল টেইলর কোলরিজ। এই স্যামুয়েল টেইলর কোলরিজ কিন্তু একেবারে পরিষ্কার বলে দিয়েছেন যে একটা কবিতায় সামগ্রিক মূল্য হবে তখনই যে অংশগুলো একেবারে বাইরের যোগফলের থেকে, মানে আমার ভেতরের যোগফলের থেকে বাইরের যোগফলের দ্বারা বেশি মূল্যায়িত হবে, প্রমাণিত হবে। টি.এস. এলিয়ট একটা খুব সুন্দর কথাবার্তা ব্যবহার করেছেন, খুব সুন্দর সুন্দর শব্দবন্ধ ব্যবহার করেছেন, যেটা অবজেক্টিভ কোরিলেটিভ। অবজেক্টিভ কোরিলেটিভ তার হ্যামলেট বলে একটা এসে আছে, খুব সুন্দর এসে। এই হ্যামলেটে উনি বলছেন যে অবজেক্টিভ কোরিলেটিভ, যে এ চেইন অফ ইভেন্টস, এ চেইন অফ ইমোশনস, এইগুলো মানুষের থাকবে। এই যে আমরা এটা মানে ইদানিং এই রিসেন্টলি আমরা খবরের কাগজে আজকালের মধ্যে দেখছি মেঘালয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। এই মেঘালয়ে নিজের বিবাহিত স্ত্রী তার স্বামীকে কিন্তু খুন করে দিল। এবং সেই রকম আমরা দেখছি যে শেক্সপিয়ারের হ্যামলেটে কিন্তু দেখা গেল, সেটা শেক্সপিয়ার লিখেছিলেন যে হ্যামলেট রাজা হয়েছে। হ্যামলেট রাজা হওয়ার পরে দেখছে যে শেক্সপিয়ার এই হ্যামলেটের বাবার প্রেতাত্মা তাকে এসে বলছে যে না, এ তো নয়, আমি তো মারা যাইনি, তোমার মা আমাকে খুন করেছেন, তোমার মা আমাকে খুন করেছেন। কিভাবে না, বলছে যে তার কাকা ক্লডিয়াস
তার সঙ্গে একটা অবৈধ সম্পর্কের জেরে আমাকে খুন করে দিয়েছেন, তুমি এটার বিচার করো। এবং তারপরে হ্যামলেট একটা অভিনয়ের ব্যাপার করলেন, এবং অভিনয়ের ব্যাপার করে দেখলেন তার ডাকলেন সবাইকে, মাকেও ডাকলেন। মা দেখছেন যে তার অভিনয়টা দেখতে দেখতে তার মনের কিরম পরিবর্তন হয়ে যাচ্ছে, অদ্ভুত পরিবর্তন হয়ে যাচ্ছে। যে পরিবর্তনটা এই যে এই ভদ্র মহিলার, এই মেয়েটির হলো, এই সোনাম বলে নাম যেটা মেঘালয়ে, এটা হলো, সেরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। ঘটনার পুনর্নির্মাণ যেটা পুলিশও করছে এখন, ঘটনার পুনর্নির্মাণ, তাহলে সেইটাকে করতে গিয়ে সেটা বহুকালে শেক্সপিয়ার বলে গেছেন, এখন সেটা পুলিশ করছে। এবং অদ্ভুত অদ্ভুত ভাবে যখন এই যখন কানে বিষ ঢেলে যখন হত্যা করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ কিরকম একটা ঘটনা, মুখ চোখের হাব ভাবই পাল্টে যাচ্ছে। সেই সময়ে দেখা গেছে অদ্ভুত ভাবে যে হ্যামলেট বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন যে এ চেইন অফ ইভেশনস, এ থট অফ ইভেন্টস কিভাবে মানুষের মনে কাজ করে। আবার দেখুন ম্যাকবেথে ঠিক সেই রকমই ম্যাকবেথ যুদ্ধ জয় করে আসছেন, তখন তিনটে ডাইনি তিনি বলে দিচ্ছেন যে তুমি থেন অফ গ্লেমিস হবে, তুমি থেন অফ কডর হবে, তারপর বলছে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। তো কিছুদিন পরে থেন অফ গ্লেমিস হলো, থেন অফ কডর হলো, তারপরে স্কটল্যান্ডের রাজা। আমাকে তো হতেই হবে, আমাকে হতেই হবে। তো হওয়ার জন্য কিছু একটা সময় তো অপেক্ষা করতে হবে। কিন্তু মানুষের মনে যা অদ্ভুত লালসা, অদ্ভুত লোভ, এই যে যা সমস্ত লোভ আমাদের জগতে ঘটছে, এই লোভগুলো হতে হতে ডানক্যানকে লেডি ম্যাকবেথের প্ররোচনায় ডানক্যানকে ঘরে এনে লেডি ম্যাকবেথকে গিয়ে খুন করানো হলো। এবং খুন করার পরে ওই যে লেডি ম্যাকবেথের মনের যে একটা অদ্ভুত, কলকাতাতে অদ্ভুত একটা থিয়েটার হয়েছিল, আমি দেখেছিলাম। অমিতাভ রায়, রবীন্দ্রভারতীর অধ্যাপক, উনি অমিতাভ করেছিলেন জুলিয়াস সিজার, এবং তারপরে ম্যাকবেথ নানাভাবে কি সুন্দর একটা অভিনয়। সেই অভিনয়ের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি যে ওই কিরকম চেন অফ ইভেন্টস, ইমোশনস কিভাবে ঘটনাগুলো পরিবর্তন করে যাচ্ছে। এবং লেডি ম্যাকবেথ যে আসল খুনি, তার ফলে ম্যাকবেথকে বলতে হলো আউট ব্রিফ ক্যান্ডেল, লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার দ্যাট স্টার্টস এন্ড ফ্রেটস ইজ আবার আপন দি স্টেজ এন্ড দেন ইজ হার্ড নো মোর। একটা বলতে হলো জীবনের যে সর্বশেষ সত্যটা, যে জীবন আর কিছুই নয়, জীবন একটা রঙ্গমঞ্চ, পৃথিবী একটা রঙ্গমঞ্চ। এই পৃথিবীতে রঙ্গমঞ্চের আমরা অভিনয় করতে এসেছি, আজকে অভিনয় কালকে ফুরিয়ে যাবে। এই যে অভিনয়ের ব্যাপারটা, এইটাই টি.এস. এলিয়ট অদ্ভুত ভাবে বলছেন অবজেক্টিভ কোরিলেটিভ। এই অবজেক্টিভ মানে কি না, অবজেক্টিভ মানে আমার মনে যে চিরন্তন একটা অনুভূতি ঘটছে, যে আমার মনে পরীক্ষা হবে। এই যে আজ আমার একটা বক্তৃতা আছে, আমি একটু তৈরি হচ্ছিলাম, আমি একটু পড়াশুনো করছিলাম, এই নিয়ে যে ভাবনা হচ্ছিল, বাড়িতে আমি সারাদিন অনেক কাজ করলাম, এই কাজের ফাঁকে আমার যে অনেক চিন্তাধারার বিশ্লেষণ ঘটলো, এই ঘটতে আমার যে একটা অনুভূতির প্রকাশ হচ্ছে, এবং সেই অনুভূতিটা আমার অবজেক্টিভ। এবং কোরিলেটিভ কি না, কোরিলেটিভ আমার যে অনুভূতির প্রকাশগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আপনাদের মধ্যে আমি দেবার চেষ্টা করছি, সেইটাই হচ্ছে কোরিলেটিভ। যখন মানুষের নিজের ভাবনা যখন অপরের ভাবনার সঙ্গে মিলে যাবে, এবং অপরের ভাবনার মধ্যে যখন সেতু বন্ধ করতে পারবে, যেমন চিঠি লিখি, যেমন নানাভাবে কাজ করি, যেমন মানে একেবারে আমরা যেটা দেখেছিলাম যে আনন্দবর্ধনাচার্য যখন যেটা বলেছেন, যে একেবারে নান্দনিক তত্ত্বের বিচার করতে গিয়ে যে রসকে যখন আনছি আমরা, সেই রসকে যখন আমরা সহৃদয় সামাজিকের মধ্যে দিতে পারছি, তখন আমরা এই অবজেক্টিভ কোরিলেটিভের মধ্যেই ডুবে আছি। অতএব আমার সঙ্গে যদি সহৃদয় সামাজিকের, আমার সঙ্গে যদি শত্রুমণ্ডলীর, আমার সঙ্গে যদি বিরাট বিপুল বিশ্বের প্রতিটি ধূলিকণার যদি সাযুজ্য না ঘটে, তাহলে আমার কবিতা সর্বলোকের মানে অনুসারী হতে পারে না, সর্বত্রগামী হতে পারে না। আমার কবিতাটা মানুষের মধ্যে যদি সঞ্চারিত হয়, আমার আবেগ বর্জিত হয়ে, তবেই আমার সে কবিতা সার্থক হবে। এবং সাহিত্যের স্বরূপ আলোচনা করতে গেছেন বেনিদিতো ক্রোচে,
এবং ক্রোচে একটা সুন্দর কথা বলছেন যে critic does not offer as his complete judgment either intuitive remarkings or logical equivocation এবং কবিতার নৈতিক মূল্যের প্রশ্ন আসছে। কখনো কখনো কবিতা যদি নৈতিক মূল্য বলতে ঠিক কি বোঝায় তা নির্ণয় করা খুব কঠিন, কিন্তু উদাহরণস্বরূপ এইটা বলা যেতে পারে যে একটা কবিতা রচনার প্রক্রিয়াটাই একটা নৈতিক কাজ। আমি যদি কারো কবিতা দেখে টুকে দিই, আমি যদি কবিতা লিখে টুকে আমি বলে দিলাম এটা আমার কবিতা, তাহলে সেটা অনৈতিক কাজ, সেটা হতে পারে না। কবিতা আমার কখন জন্ম নেবে, আমি কি ভাবছি, আমার মনের অনুভূতিটাকে আমি ভাষা দিয়ে প্রকাশ করলাম, সেটাই আমার নৈতিক কাজ হবে। এবং তার মধ্যে কি থাকবে না, সত্য থাকবে এবং সত্যের অভিমুখে আমাদের যাত্রা থাকবে। আর যতক্ষণ আমরা এই ভাবনাটা করব, তখন আমাদের এই মতকেই সমর্থন করতে হবে যে কবিতা হলো জ্ঞানাত্মক। জ্ঞানাত্মক যে কবিতা আমার জীবনকে আলোকিত করবে এবং তার আমার জীবনকে শুধু নয়, আমার কবিতা যারা যারা পড়বে, বাইরে জগৎ পাঠক বর্গ সবারই জীবনকে আলোচনা করবে। এই সাহিত্যের নৈতিকতা বলতেই হচ্ছে জীবনের আলোচনা, জীবনের সমালোচনা। দেখুন রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে সুন্দর আলোচনা আছে। সুন্দর উনি বলেছেন যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ভোর বেলায় ব্রাহ্ম মুহূর্তে বাবা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমাদের ছাদের ওপরে উঠে সে অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে থাকতে বলতো এবং সেখানে তাকাইয়া দেখিয়া আমরা বুঝিতাম যে শত শত আকাশের নক্ষত্র খচিত তারা আমাকে যেন আলোক, জীবনের আলোক দান করিতেছে এবং সহস্র সহস্র বৎসর ব্যাপী আমার মনে যে চিন্তার খোরাক যোগাইয়া গিয়াছে, তাহাতে আমি মনে করিয়াছি যে আমার জীবনে প্রতিটি বিশ্বের প্রতিটি বাড়িবিন্দুরও একটি অনিবার্য অবদান আছে। এই অনিবার্য অবদানের মধ্যেই যখন জীবনটা যখন মানে একেবারে নিজের থেকে বড় জায়গায় যাবে, যখন পাঠকের মনে যখন যাবে, তখনই সেইটা আসল কবিতা বলে, আসল সাহিত্য বলে, আসল রচনা বলে আমার কাছে প্রতিভাত হবে। রবীন্দ্রনাথ একটা ছোট গল্পের উদাহরণ দিই। যেমন রবীন্দ্রনাথের ছোট গল্প আপনারা পড়েছেন যে গুপ্তধন। এই গুপ্তধন কবিতা গল্পটি খুব সুন্দর। গল্পধন যে সে একটি তুলট কাগজের লেখন পেয়েছিল, সেখানে কি লেখা আছে জানি না, কিন্তু মৃত্যুঞ্জয় অনেক চেষ্টা করেছে। তারপর তুলট কাগজের লেখনে লেখা আছে, পায়ে ধরে সাধা রা নাহিদায় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোণে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, পয়ে দিলাম নিশানি, ইত্যাদি ইত্যাদি। এই তেঁতুল বটের এবারে মৃত্যুঞ্জয় ঘুরছে যে ওই পূর্বপুরুষের সোনার ধন আমাকে পেতে হবে। এই সোনার ধন পেতে গিয়ে ঠিক জায়গাতে ঘুরতে ধারাগোল গ্রামে এসেছে। মিলিয়ে দেখছে যে হ্যাঁ, এ তো পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, এ তো ধারাগোল নামটাই তো, গ্রামের নামটা তো ধারাগোলই বটে। রবীন্দ্রনাথের লেখা আছে, নিজের লেখা, গ্রামের নাম তো ধারাগোলই বটে। এবং ধারাগোল তখন তারপরে যখন কুয়োর ভেতরে হং করে একটা আওয়াজ উঠল, পাইয়াছি বলিয়া চিৎকার করিয়া উঠিল। সেই সময় তার কাকা ছিল শঙ্কর, সে কিন্তু শঙ্কর তাকে পাওয়া যায় না, সে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গিয়েছিল। হঠাৎ সেখানে এসে সেই পাইয়াছি বলিয়া উত্তর দিলে, তখন আলোকে সে চকমকিতে আলো, গুহার মধ্যে আলো ইয়েতে চকমকি ঠুকে আলো জেলে দেখছে যে একটা লোক পড়ে গেছে। এটা কি সেই শঙ্কর? তখন বলছে হ্যাঁ, তখন এই শঙ্কর, তখন তার আগে কিন্তু অন্ধকার প্রকোষ্ঠ, যে অন্ধকার প্রকোষ্ঠ থেকে বেরোতে পারছে না। সোনার যে বিরাট সমস্ত, সেখানে রবীন্দ্রনাথের যে সুন্দর বর্ণনা আছে। এই মৃত্যুঞ্জয় সোনার পাতগুলিকে বুলাকে দাঁত দিয়া মুড়িয়া কামড়াইয়া কাটিয়া
ফেলিয়া লাগিল এবং তিনি মনে করিতে লাগিল পৃথিবীর অধীশ্বর। তখনই পরক্ষণেই তাহার মনে হইল যে পাড়ার বধূটি হয়তো কলসি কাকে জল আনিতে যাইতেছে, ভোলা কুকুরটি হয়তো কুণ্ডলি পাকাইয়া শুইয়া আছে। রবীন্দ্রনাথের বক্তব্যই হচ্ছে পৃথিবীর অকিঞ্চিতকর বস্তুগুলিও তাহার কাছে অত্যন্ত মূল্যবান বলিয়া প্রতিভাত। এই যে জীবনের প্রতি একটা, তারপরে যখন এই যে কথা বলছিলাম যে শঙ্করের যখন দেখা পেল, তখন রবীন্দ্র ওই গল্পে আছে, তখন তুলট কাগজের লিখনটি দিয়া জিজ্ঞাসা করিল, এখানে লইয়া তুমি কি করিবে? তখন তাহার টুকরা টুকরা করিয়া কূপের মধ্যে নিক্ষেপ করি। এইখানেই গল্পটা শেষ হচ্ছে। অতএব জীবনটা আমার কিন্তু সবচেয়ে বড়, জীবনটা আমার সবচেয়ে বড়। এবং আমার এই অনুভূতিটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাক, যে এই যতক্ষণ না যাবে ততক্ষণ সাহিত্যের চরম সৃষ্টি হতে পারে না। এবং সেই যে বলছিলাম যে একটা সংকেত, যাকে বলে সিম্বলিজম, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মালারমে কিন্তু এই সিম্বলিজমের উপরে বিরাট ব্যাখ্যা দিয়েছে। এবং ফ্রেঞ্চ সিম্বলিস্ট মালারমে উনি কিন্তু একেবারে বলে দিচ্ছেন এই সিম্বলটাই হচ্ছে সমস্ত সাহিত্যের সৃষ্টির মূল। এবং রাজশেখর যা বলেছেন এবং এই বেনিদিতো ক্রোচে যা বলেছেন, তারপরে ডিভাইন কমেডি দান্তে যা বলেছেন, সেগুলোকে সমস্ত ধরেই এই একেবারে ফাংশন অফ সাজেশন কে বলা হয়েছে। এবং তারপরে এই যে কবিতা যখন আমার আসবে, কবিতার মধ্যে মানে ব্র্যাডলে কবিতার মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন যে কবিতাটা হচ্ছে তাই যা আমার বিশ্বব্যাপী আকাশকে আমার মধ্যে এনে দেবে। আকাশ তো বিশ্বব্যাপী। আমি কলকাতায় থাকি বলে কলকাতাতে শুধু আকাশ নয়, আমি বীরভূমে থাকি বলে বীরভূমে শুধু আকাশ নয়, বাঁকুড়াতে থাকি বলে বাঁকুড়ার আকাশ শুধু নয়, নর্থ বেঙ্গলেরও আকাশ নয়, ফ্রান্সেরও আকাশ নয়, আমেরিকারও আকাশ নয়, আকাশটা হচ্ছে বিশ্বব্যাপী। তখন এসি ব্র্যাডলে তার অক্সফোর্ড লেকচারস অন পোয়েট্রি এখানে সুন্দর কথা বলেছেন, যেখানে কথা বলেছেন পোয়েট্রি is not mere luxury and rapture, it is a deed. We trace at times at kinds of fairness. His gaze is as intent as ever, more intent. But the glory he would see works in a fiery furnace. এই যে কবিতার যে ভাবনাটা, কবিতার যে ভাবনা চিন্তাটা ফেলির হয়েছিল, যে ভাবনা চিন্তাটা সুকান্ত ভট্টাচার্যের হয়েছিল, যে ভাবনা চিন্তাটা আপনার জীবনানন্দ দাশের হয়েছিল, যে ভাবনা চিন্তাটা জন কিটসের হয়েছিল, সেই কবিতা সেই ভাবনা চিন্তারই প্রতিফলন হিসাবে আমাদের এই ভাবনা চিন্তার একটু প্রতিফলন, একটু অনুরণন, যে এই ভাবনা চিন্তাটা যদি আমরা পূর্ণ করতে না পারি তাহলে তার সাহিত্যকে পূর্ণ মর্যাদায় অভিষিক্ত করতে পারবো না। আমার কবিতা যদি আমার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমার কবিতা যদি আমার অনুভূতির মাধ্যমেই সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু হয় না। একটা কথা আছে, ওই এলিয়টেরই কথা, the more perfect the artist, the more completely separate in him is the man who suffers and the mind which creates. পরিষ্কার কথা, the more perfect the artist, the more completely separate in him will be the man who suffers and the mind which creates. একটা মানুষ যে সাফার করছে, এই যে সাফারিং এর কথা এতক্ষণ বললাম, ব্রজরানীর সাফারিং, মৃত্যু সাফারিং, শঙ্করের সাফারিং, আপনার আরো যে সমস্ত সাফারিং আমাদের দেখি, এই যে সাম্প্রতিক ঘটে যাওয়া এই মেঘালয়ের মেয়েটির সাফারিং, এই যে সাফারিং, আর তারপরে যে সাহিত্য সৃষ্টির যে উৎসরণ, তার মধ্যে যে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকেই আমরা আনন্দবর্ধনের চর্যের মধ্যে খুঁজে পাচ্ছি, আনন্দবর্ধনের মধ্যে লাগছি। আনন্দবর্ধন বলছেন যে পোয়েট্রিক আর্ট হচ্ছে তখনই আসবে যখন ম্যানিফেস্টেশন অফ ট্র্যাজিক ইমোশনটা আমার
মধ্যে মধ্যে থেকে পরিস্ফুট এবং পরিপূর্ণভাবে বিকশিত হবে। এবং আনন্দবর্ধনের পরে যখন অভিনবগুপ্ত আসছেন, অভিনবগুপ্ত এই লাইন অফ ডিমার্কেশনটা, এই যে পার্থক্যটা একেবারে পরিষ্কার করে দিচ্ছেন অভিনবগুপ্ত। এবং অভিনবগুপ্ত বলছেন যে বাল্মীকি ওই মিথুনের ব্যথাটা অনুভব করেছিল এবং একটা ক্রৌঞ্চ মারা যাওয়ার পরে যে ক্রৌঞ্চ বেঁচে থাকলো তার ব্যথাটা অনুভব করেছিল, এবং যে মনটা রামায়ণের প্রথম শ্লোকটা রচনা করলো সেইটা একইভাবে হচ্ছে যে এটা কিন্তু মানে মানুষের মধ্যে, যে মানুষের মনে, যে বাল্মীকি ছিলেন না, পরে বাল্মীকি হলেন, সঙ্গে সঙ্গে মনটা এমন একটা কিছু রচনা করলো, দি ম্যান হু সাফার্স অ্যান্ড দি মাইন্ড হুইচ ক্রিয়েটস, এইটাই হচ্ছে পারফেক্টনেস এর লক্ষণ। এর মধ্যে একটা সেতু বন্ধ রচনা করতে পারে সাহিত্য। এই সাহিত্যটাই আমার একেবারে সম্পূর্ণ সৃষ্টির একটা অঙ্গীকার, সম্পূর্ণ সৃষ্টির একটা ধারা। যেমন আমাদের রস কি না, রস হচ্ছে সত্রদ্রেকা। যেমন ব্রহ্ম, যেমন আমাদের কথা আছে, বিশ্বনাথ কবিরাজ রসের একটা পরিষ্কার বর্ণনা দিয়েছেন কি না, সত্যদ্রেকা অখণ্ড সৎ প্রকাশানন্দ চিন্ময় বেদান্তর স্পর্শ শূন্য ব্রহ্মাস্বাদ সহদর। এই রস শক্তিমান, রস হচ্ছে ধর্মী, ভাবধর্মী, আর ব্রহ্ম হচ্ছে রসস্বরূপ, রসবৈশ। এখানে কিন্তু কৃষ্ণের যদি আপনি রাধা কৃষ্ণের যদি বৈষ্ণব পদাবলী দেখেন, তাহলে কৃষ্ণই রসময়। ওই যে কীর্তন টীর্তন হয় আমাদের, তখন যখন যদি আমরা বৃন্দাবনের রাসলীলা যদি আমরা শুনি, তাহলে আমরা দেখতে পাবো যে কৃষ্ণই হচ্ছে রসময়। আমরা যা কিছু দেখছি সবকিছু রসময়। এবং প্রাচীন আলংকারিক ভরত বলছেন যে বিভাব, অনুভব এবং ব্যভিচারী ভাবের সংযোগেই রস নিষ্পত্তি হয়। বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাৎ রস নিষ্পত্তি। বিভাব, অনুভব আর ব্যভিচারী ভাব এই সংযোগ করে রসের নিষ্পত্তি হলো। আর অন্তরকে বিভাবিত যা করে তাই হচ্ছে বিভাব, আর বিভাবের পশ্চাতে যা থাকে তাই হচ্ছে অনুভব, আর যা বিশেষ রূপে অভিমুখে বিচরণশীল তাই হচ্ছে ব্যভিচারী ভাব। আর বিভাবের দুটি রূপ, একটি আলম্বন বিভাব, একটি উদ্দীপন বিভাব। এই জগৎ, এই বিশ্ব প্রকৃতি হচ্ছে উদ্দীপন বিভাব। এবং শ্রী জয়দেব, এই যে জয়দেব ও কবে মুদিত মুদারং, এই যে জয়দেব তার সাহিত্য রচনায়, তার গীত গোবিন্দে একদম রহস্য বর্ণনাতেই বলে দিয়েছেন, সরস বসন্ত সময় ঘন বর্ণন মনুত মদন বিকারং শ্রী জয়দেব হনিত মৃদমেতি হরিচরণ স্মৃতি সারম। এই যে একটা বিভাব অনুভব, এবং যখন আমার সঙ্গে যখন সারা প্রকৃতির একাত্ম হলো, যে আছে প্রেম ধুলায় ধুলায়, আছে আনন্দ নিখিলে, মিথ্যায় ঘেরে ছোট কণাটিরে তুচ্ছ করিয়া দেখিলে, জগতের যত অনুরেণু সব আপনার মাঝে অচল নীরব, বইছে একটি চির গৌরব, একথা যদি না শিখিলে, জন্মে মরণে ভয়ে ভয়ে তবে প্রবাসী ফিরিবে নিখিলে। রবীন্দ্রনাথের প্রবাসী কবিতায় আছে এইটা। তাহলে এইখানেই কিন্তু একেবারে আমার সর্বোৎকৃষ্ট, আমার রবীন্দ্রনাথ আবার বলেছেন, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, আমার চোখের চেয়ে দেখা, আমার কানে শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে। অতএব সব দিলেই আমি সেই একেবারে শ্রী অরবিন্দের কথাতে যাই। শ্রী অরবিন্দ একটা সাবলাইম পোয়েট্রির কথা বলেছেন। এই সাবলাইম পোয়েট্রি তাহলে আমার আসবে, আমার মধ্যে, তোমার মাঝে এমনি করে নবীন করে লও হে মোরে, এই জনমে ঘটালে মোর জনম জনমান্তর, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এইখানে এই শ্রী অরবিন্দ কিন্তু এই পোয়েট্রিতে একবারে শেষ কথা বলেছেন। এবং তারপরে রবীন্দ্রনাথের কথা দিয়ে আমি শেষ করব, যে উনি বলছেন যে এই যে ফিলোসফি, এই যে দর্শন,
এই দর্শনটাই হচ্ছে সর্বাঙ্গীন সর্বলোকের প্রীতিময় দর্শন। এই দর্শনটাই কিন্তু গীতাতে আছে, যে ফিলোসফি, এই যে দর্শন, আমাদের উনার যে সাবিত্রী আছে, এই সাবিত্রীতেই উনি বলছেন, এই আমার যদি সব থাকে, আমার যদি অনুভূতি, আমার যদি অনুরণন, আমার যদি ক্লেশ, আমার যদি ব্যথা, আমার বেদনা, আমার সুখ, আমার দুঃখ, আমার অনুভূতি সব যদি আমার চলে যায়, তবে আমার সাবলাইম পোয়েট্রি আসল ভাবে দেখা দেবে। এবং তখন এই রবীন্দ্রনাথ যখন যা বলেছেন, এই সংকীর্ণ গণ্ডিতে থাকলে ষড়রিপুর দংশন, কিন্তু আমরা ষড়রিপুর দংশন থেকে মুক্ত হতে পারবো না। ষড়রিপু আমাদেরকে দংশন করেই যাবে, এবং বৃহৎ গণ্ডিতে গেলেই বিশ্বব্যাপী চৈতন্য আমাকে ধরা দেবে। রবীন্দ্রনাথ বলেছেন, চলিলাম যেখানে পেয়েছে লয়, সকল বিশেষ পরিচয় নাই আর আছে, এক হয়ে যেথা মিশিয়ে আছে, যেখানে অখণ্ড দিন, আলোহীন অন্ধকারহীন, আমার আমির ধারা মিলে যেথা যাবে ক্রমে ক্রমে পরিপূর্ণ চৈতন্যের সাগর সঙ্গ। এই চৈতন্যটাকে ধরার জন্যেই আমাদের অভিযাত্রা, এই চৈতন্যটাকে ধরার জন্যই কবিতার অভিযাত্রা, চৈতন্যটাকে ধরার জন্যই আমাদের প্রাচ্য বলুন, প্রাচ্য সাহিত্য বলুন, পাশ্চাত্য সাহিত্য বলুন, সব কিছু বলুন, সব এই চৈতন্যকে ধরা যাবে। ঠাকুরের কাছে বিবেকানন্দ এলেন, তখন বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ এলেন, বিশ্বনাথ দত্ত চলে গিয়েছেন, সংসারে খুব অভাব। ঠাকুরের কাছে স্বামীজি, বিবেকানন্দ, নরেন তখন নরেন এসে বললেন, ঠাকুর আমার সংসার তো চলে না, যা মায়ের কাছে যা, মাকে গিয়ে বল। মায়ের কাছে গেলেন, সব ভুলে গেলেন। তিনি বললেন, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তিনি এলেন ঠাকুরের কাছে, কিরে বললি না, ভুলে গেলাম। আচ্ছা তুই আবার যা। আবার গেলেন, বলে ভুলে গেলেন, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। বলে আবার ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে বললেন, কিরে বললি না, এবারও তো ভুলে গেলাম, যা, আমি তো কিছু বলতে পারলাম না। আরে তুই আবার যা। আবার গেল, আবার গেলেন, বললেন, কিছু ভুলে গেলেন, সমস্ত মায়ের কাছে গিয়েই ভুলে গেলেন, যে তিনি তো আর তাতে নেই, স্বামীজি বিবেকানন্দ তো আর তাতে নেই। তিনি বললেন, আবার বললেন, আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আবার ঠাকুরের কাছে এলেন, আমি তো ভুলে গেলাম। এবারও ভুলে গেলি, আচ্ছা যা, তোর আর মোটা ভাত কাপড়ের অভাব হবে। এই যে আমার স্বামীজি কখন হলেন, স্বামীজি ওইখানে গেলেন যখন সেপ্টেম্বর মাসে, যখন ওই একেবারে মানে থিয়েটার, মানে একেবারে বক্তৃতা দেবার জন্য চিকাগো অ্যাড্রেসের তাহলে আমরা পড়তে কন্যাকুমারীতে পেরিয়ে গেলেন, যে ঠাকুর যাচ্ছেন দেখলাম, ওই পাথরের উপর ঠাকুর যাচ্ছেন। এখানে গিয়ে আমি ওখানে গিয়ে কিভাবে বল, আমার অনুভূতিটা সব চলে গেল, আমার এই দেহাত্মিকা বুদ্ধিটাই চলে গেল। এই যে আমার অনন্ত চৈতন্যের সঙ্গে মিশে যাওয়ার যে অভিব্যক্তি, আমার অনন্ত চৈতন্যের সঙ্গে মিশে যাবার যে অনুরণন, যে প্রচেষ্টা, এইটাই আমাকে পরিপূর্ণ মানুষ করে গড়ে তুলতে পারে। এই মানুষের জন্মের উষালগ্ন থেকেই এই ব্যক্তির দ্বৈত সত্তা আমাদেরকে ভরিয়ে রেখেছে এবং ভাবিয়ে তুলেছে। এই ভাবনা তার চিরকালের, চিরজন্মের, এবং এই ভাবনার মধ্যে আমি যদি এগিয়ে গিয়ে, এবং সর্বকলুষ তামসহর, একেবারে রবীন্দ্রনাথের কথা, সর্বকলুষ তামসহর, রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীতের একটা অংশ। এই সর্বকলুষ তামসহর, এই একটা অনুভূতির মধ্যে দিয়ে যদি আমরা পৌঁছতে পারি, অনুভূতির মধ্যে দিয়ে আমরা যদি যেতে পারি, তাহলে আমার সৃষ্টি, আমার চৈতন্য, আমার যে ইচ্ছা, আমার যে ভাবনা, আমার যে ব্যাপ্তি, সেটা সর্বজনগ্রাহ্য হতে পারবে। এই যে আমাদের যে আজকের আলোচনা, যে কবি মন, আচার বিচার, প্রাচ্য এবং পাশ্চাত্যের আলোকে, আমি একটু সাধারণভাবে, একটু অত্যন্ত সংকোচের সঙ্গে আমি একটু চেষ্টা করলাম এটা বোঝাতে, যে কবিতা কোনোভাবেই নৈর্ব্যক্তিক যদি না হয়, কবিতা যদি সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে, তাহলে কিন্তু কবিতা সর্বজনগ্রাহ্য হয়ে উঠতে পারে না। এবং কবিতা
সর্বজনগ্রাহ্য হবে তখনই যদি আমার পরিপূর্ণ চৈতন্যের সাগর সঙ্গমে যাবার একটা অভিযাত্রা থাকে। আমার সময় প্রায় শেষ। আমি আপনাদের মোদক ট্রেনার একাডেমিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি, এবং এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত শ্রোতৃমণ্ডলী আমার এই কিছু কথা শুনলেন, আপনাদের সকলকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি এবং আমার বক্তব্য এখনকার মতো